সেদিনের সেই ছোট্ট পিচ্চিটার কথার কাছে হার মেনে গেলাম। ছোট্ট একটা পিচ্চি বলে কি না, আপু, আমি বড় হলে আমাকে বিয়ে করবে তো? অতপর আমিও দুষ্টুমি করে ওকে কোলে নিয়ে বলেছিলাম, বড় হলে কেন, চলো তোমাকে এখনই বিয়ে করি। তোমার আম্মুকে বলো কাছে রাখতে, আমি ছোটদের সাথে তুমি করে কথা বলি। এরপর ছেলেটা বলল, আপু, কাজী কি? কেন, বিয়ে করবা আর কাজীকেই চেনো না? কই না তো। বিয়ে করার কথা কোথা থেকে শিখেছো? কাল টিভিতে দেখেছিলাম ছোট্ট দুটো মানুষের বিয়ে হচ্ছিল। ও, এবার বুঝেছি 6 বছরের পিচ্চি ছেলের মাথায় বিয়ের কথা আসলো কেমন করে। অনেক বছর আগের কথা। তানভীরের তখন বয়স 6 বছর ছিল। আমি তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হওয়ার পরে খালার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস শুরু হবে প্রায় 20 দিন পর। তাই তো মা ছোট খালার বাসা থেকে বেরিয়ে আসতে বললেন। আমার যেতে ইচ্ছে করছিল না, কারণ সমবয়সী কেউ না থাকলে ঘুরে আড্ডা দিয়ে মজা পাওয়া যায় না। তার উপর আবার পিচ্ছি খালাতো ভাইয়ের জ্বালাতন তো আছেই, সারাক্ষণ জ্বালাতন করবেই। একবার বেড়াতে নিয়ে যাও, একবার এক্ষুনি বাজারে গিয়ে এই আনতে হবে তা আনতে হবে, আবার ওর সাথে খেলাও করতে হবে। উফ, অসহ্য। ছোটদের জ্বালাতন আমার একদম ভালো লাগে না, তারপরও গেলাম। তাছাড়া 20 দিন বাসায় থাকতে ভালো লাগবে না। অ্যাডমিশনের কিছুদিন বাসার বাইরে থেকে কোচিং করায় এখন আর বাসায় একটানা বেশি দিন থাকতে ভালো লাগে না। ঝিনাইদহে খালার বাসা, খালু ব্যবসা করে, তো সেখানে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেল পিচ্চিটার জ্বালাতন। কখনো ঘোড়া ঘোড়া খেলতে হবে, কখনো ও লুকোবে আর আমাকে খুঁজে বের করতে হবে, আবার কখনো গল্প শোনাতে হবে। ধ্যাত, অসহ্য। বাচ্চাদের ঝামেলা আমার অসহ্য লাগে। অতপর সন্ধ্যায় ছাদে বসে আছি। ছোট্ট একটা রেডিও ছিল খালার বাসায়, সেটাতে ছায়াছবির গান শুনছিলাম। হঠাৎ তানভীর এসে বলল, আপু, আমি বড় হলে আমাকে বিয়ে করবে? 6 বছরের পিচ্ছি মেয়ের মুখে বিয়ের কথা শুনে জিজ্ঞেস করলাম, বিয়ে করার কথা কোথা থেকে শিখেছো? কাল টিভিতে দেখেছিলাম ছোট্ট দুটো মানুষের বিয়ে হচ্ছিল। এরপর আমি হাসতে হাসতে বললাম, টিভিতে তো দুটো ছোট্ট মানুষের বিয়ে হচ্ছিল, আমি তো বড় মানুষ। আমার বয়স কত জানো? না। আমার বয়স 20 বছর, আর তোমার বয়স মাত্র 6 বছর। সুতরাং তোমার সাথে আমার বিয়ে হবে না। যাও, তুমি তোমার মতো ছোট কাউকে বিয়ে করো। তানভীর দেখি অভিমানে গাল ফুলিয়ে বলছে, না, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করলে তখন আমি তোমাকে বলবো, তুমি আমাকে চকলেট কিনে দিবা, আমার সাথে সারাদিন খেলা করবা, গল্প শোনাবা আর ঘুরতে নিয়ে যাবা। ওর ওরকম কথা শুনে আমি হাসি চেপে রেখে কড়া কণ্ঠে বললাম, ওরে বাবারে, তোমাকে বিয়ে করলে তুমি আমাকে এত জ্বালাতন করবে? তাহলে তো তোমাকে মোটেও বিয়ে করা যাবে না। আমার মুখে এইরকম কথা শুনে এবার পিচ্চিটা কান্না জুড়ে দিল, কারণ আমি ওকে বিয়ে করতে না চাইলে যে ওর ভেবে রাখা অতগুলো প্রজেক্ট লস হয়ে যাবে। বিয়ে মানে ও ওগুলোই বোঝে। এরপর পিচ্চিটা আমার হাত ধরে টেনে ছাদ থেকে নিচে নিয়ে আসলো। তারপর ওর আম্মুর কাছে বায়না ধরলো আমাকে ও বিয়ে করবে। ওর আম্মুকে আমাকে রাজি করাতে বলছে, যেন আমি ওকে বিয়ে করতে চাই। ওর কাণ্ড দেখে আমি আর খালা দুজনেই হাসছি। তারপর খালা তানভীরকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল, সুপ্তি, আমি তোর মাকে বলে রাখবো যাতে তানভীর বড় হলে তোদের বিয়ে দিয়ে দেয়। এরপর আমি পিচ্ছিটাকে খ্যাপাতে খালাকে বললাম, না খালা, আমি ওকে বিয়ে করব না। তোমার মেয়েকে বিয়ে করলে ও সারা দিন দুষ্টুমি করবে আর খেলা করতে চাইবে, একটুও বই পড়বে না তখন। এরপর তানভীর আবার ওর আম্মুর কোলে গিয়ে মাকে বোঝাচ্ছে। আম্মু, বলো না আপুকে যে আমি একটু দুষ্টমি করব না। এরপর আমি জিজ্ঞেস করলাম, সত্যি তো ঠিকমতো বই পড়বে, স্কুলে যাবে আর দুষ্টুমি করবে না তো? না, দুষ্টুমি করব না। তাহলে তুমিও বলো যে আমি বড় হলে আমাকে বিয়ে করে আমাকে রিয়ার মতো বড় বড় খেলনা কিনে দিবা। রিয়া আবার কে? এরপর খালা বলল, ওর ফুফাতো বোন। এরপর আমি তানভীরকে বললাম, দেব। এরপর রাতে তানভীর ভালো ছেলের মতো আমার কাছে পড়তে বসলো। ওর শর্ত আছে যে কাল সকালে ওকে নিয়ে বিলে নৌকায় চড়তে হবে।
আর কথায় কথায় ছেলেটা নিজেকে আমার জামাই জামাই বলছে। অবশ্য নিজের বায়নাগুলো জোরালোভাবে তুলে ধরছে সে, কিন্তু আমিও হ্যাঁ বলছি আর শর্ত দিচ্ছি যে দুষ্টুমি করলে কিন্তু তোমাকে কিচ্ছু দেব না। এভাবে আমি কয়েকটা দিন খালার বাসায় ছিলাম। তারপর আবার বাসায় ফিরে এসে নিজের জিনিসপত্র নিয়ে ভার্সিটিতে গেলাম। আমাকে হলের গণরুমে থাকতে হবে। অবশ্য খালার বাসায় ঝিনাইদহে বলে সেখানে থাকতে বলেছিল, কিন্তু আমার কারুর বাসায় থাকার ইচ্ছে নেই। এমনকি নিজের বাড়িতেও থাকতে ভালো লাগে না। আর শুনেছি হলে না থাকলে নাকি স্টুডেন্ট লাইফের মজা পাওয়া যায় না। তবে প্রতি সপ্তাহে একবার খালার বাসায় ঘুরতে যেতাম। খালা বলতো, হলে কি খাস না খাস, এখানে তো থাকলি না, তবে প্রতি বৃহস্পতিবার আমাদের বাসায় আসিস, তাহলে আবার শনিবার গিয়ে ক্লাস করতে পারবি। এরপর আমিও মনে মনে ভাবলাম, খালা তো ঠিকই বলেছে, হলের রান্না তেমন ভালো হয় না আর নোংরা পরিবেশ। অন্তত সপ্তাহে একদিন খালার হাতের রান্না খেলে মন্দ হবে না। তবে খালুও অনেক ভালো, সব সময় আমার অনেক খোঁজ খবর নেয় আর মাঝে মাঝে জোর করে কিছু টাকা হাত খরচ হিসেবে দেয়। যদিও আমি নিতে চাই না, কারণ আব্বুর পাঠানো টাকা দিয়েই আমার ভালোভাবে চলে যায়। তবুও খালু জোর করে কিছু টাকা মাঝে মাঝে আমাকে দিয়ে দেয়। তো যে সপ্তাহে খালার বাসায় ঘুরতে যেতাম না, তার পরের বার গেলে আমার জন্য পিচ্ছিটা 144 ধারা জারি করত। এতটুকু বাচ্চা বড় মানুষের মতো জেদ দেখিয়ে বলতো, তুমি আগের বার আসোনি কেন? কাজ ছিল তাই আসতে পারি নাই। কালকে কিন্তু আমাকে অনেক খেলনা কিনে দিতে হবে, না হলে তুমি পচা। কথা বলবো না তোমার সাথে। আচ্ছা দিব। অতপর পরের দিন খালার কাছ থেকে টাকা নিয়ে ওকে নিয়ে বের হতাম। তারপর খালার বাসা থেকে একটু দূরে একটা শিশু পার্ক ছিল, সেখানে ওকে নিয়ে যেতাম। সেখান থেকে ফিরে পরে কিছু খেলনা কিনতাম, ওর জন্য আইসক্রিম, চিপস আর জুস কিনে পাশে ফিরতাম। ওর জ্বালাতন দেখে খালা আমাকে প্রায় বলতো, তুই কিছু মনে করিস না, ছোট মানুষও, আর সারাদিন বাসায় থাকে, খেলার মতো কেউ নেই, সেজন্য ও আসলে একটু বেশি জ্বালাতন করে। ওর বাবার ওকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় হয় না, আর আমিও ঘরের কাজ গোছাতে গিয়ে সময় পাই না। ও আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি, ছোট মানুষ তো এমনই হয়। এভাবেই সময় কেটে যাচ্ছিল আমার। অবশেষে আমি 3rd ইয়ারে উঠলাম আর ও ক্লাস 3-তে। এখন আর ঘোড়া ঘোড়া কানামাছি খেলার জন্য জ্বালাতন করে না, কিন্তু ভূতের গল্প শোনার জন্য পাগল। আর আমি ওদের বাড়িতে গেলে ঘুরতে নিয়ে যেতে হবে, চিপস আর আইসক্রিম কিনে দিতে হবে। অবশ্য ওর জন্য পুরো খরচটাই খালার, এতে বরং আমারও কিছু থাকে। মানে আমি ফিরতি টাকা খালাকে দিতে গেলে বলে, ওটা তুই রেখে দে। এরপর আমি ফাইনাল ইয়ারে উঠলাম। সেশন জটে পড়ে প্রায় 5.5 বছর লেগে যাচ্ছে শেষ হতে। আর অন্যদিকে তানভীর এবছর প্রাইমারি ছেড়ে 6-এ ভর্তি হয়েছে। এখন ও আর ছোট নেই, আর জ্বালাইও না। তবে এখন ওর সেই ছোট্ট ছোট্ট জ্বালাতনগুলোকে খুব মিস করি। এখনও মাঝে মাঝে খালার বাসায় যাই, আর যেদিন যাই ওকে সেদিন পড়াই, অঙ্ক আর ইংরেজি দেখিয়ে দিই। আমি ওর ছোটবেলা থেকেই ওকে পিচ্ছি বলে ডাকতাম। সেদিন পিচ্ছি বলে ডাকাই ও বলল, আপু দেখেন, আমি বড় হয়ে গেছি, পিচ্চি বলে ডাকলে লজ্জা করে। এরপর আমি ভেবে দেখলাম তা ঠিক, আর পিচ্ছি বলে ডাকাও ঠিক না। তবুও আমি ঠাট্টা করে বললাম, বাবা দেখি আপনি কত বড় হয়ে গিয়েছেন, তো আপনাকে কি বলে ডাকবো শুনি? ভাইয়া বলে নাকি তানভীর বলে? কোনটা ডাকলে খুশি হবেন? নাম ধরে ডাকবে আপু, আমি তোমার ছোট, তাই ভাইয়া বলে ডাকতে হবে না। বাহ, এত বুদ্ধি কোথা থেকে শিখেছো? না, এবার বেশি বেশি বলছো কিন্তু। সেই ছোট্ট থেকেই তানভীর আমাকে তুমি করেই বলে। অতপর অবশেষে আমার অনার্স শেষ হলো। ইবিতে মাস্টার্সও শেষ করলাম, রেজাল্ট দিয়েছে, এবার বাসায় চলে যাব। অবশ্য অনার্সের পর কয়েকটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মোটামুটি ভালো টাইপের পরীক্ষা হলেও সুবিধা হয়ে ওঠেনি তাতে। এবার বাসায় ফিরে জব প্রিপারেশন নিব, কিংবা ঢাকাতেও চলে যেতে পারি। আগে বাসায় যেয়ে নিই, তারপর দেখা যাবে। আমার বাসা খুলনাতে। এরপর আমি ক্যাম্পাস ছেড়ে চলে আসার সময় খালার বাসায় গেলাম। আর আগের মতো আসা হবে না, এই ভেবে আমার অনেক খারাপ লাগছে।
ভার্সিটি লাইফের এই 7টা বছর এই বাড়িটাই আমার নিচের বাড়ির মতো ছিল। অবশ্য বাসায় যেতাম বড় কোনো ছুটি পেলে, তাও আবার তানভীরের কান্নাকাটির জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হতো। খালা ফোন করে বলতো ওর নাকি কান্না থামছেই না, শুধু আমাকে আসতে বলছে। ওহ, বলাই হয়নি নতুন মোবাইল কিনেছি। অতপর এরপর আমি খালা আর খালুর কাছে বিদায় নিলাম। তারপর তানভীরের কাছে বিদায় নিতে গিয়ে দেখি ও কাঁদছে। আমি বললাম মন দিয়ে পড়াশোনা করবে, এবার কিন্তু 8-এ বৃত্তি ট্যালেন্ট পুল পেতেই হবে। ক্লাস 5-এ সাধারণ বৃত্তি পেয়েছিল ও। এরপর তানভীর কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাচ্ছ, আর বৃত্তি পাবো না। ধুর বোকা, মন দিয়ে পড়বা, অনেক বড় হতে হবে তোমাকে। তুমি থেকে যেতে পারো না? না, তা হয় নাকি? মাত্র পড়াশোনা শেষ করলাম, এবার চাকরি করতে হবে, বাড়ি ফিরে যেতে হবে তো। তানভীর আরও জোরে জোরে কাঁদছে। ওর কান্না দেখে ওকে ছেড়ে যেতে আমারও খারাপ লাগছে। এই 7টা বছর ওর সাথেই ছিলাম, আমি কোলে পিঠে করেই মানুষ করেছি ওকে, তাই তো ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। ওরও খারাপ লাগছে। ছোটবেলা থেকে শুধু আমার সাথেই মিশেছে, আমি ছাড়া ওর আর কোনো খেলার সাথীও ছিল না। তাই তো আমার চলে যাওয়ার দিন ও এত কাঁদছে। ওকে অনেক বোঝালাম আমি মাঝে মাঝেই আসবো। তানভীর ভাইয়া, তুমি আর কেঁদো না, এই বলে আমি খুলনার দিকে রওনা দিলাম। এতদিনের প্রিয় ক্যাম্পাস, বন্ধুরা, খালা খালু আর ছোট্ট তানভীরকেই মিস করব। ভাবতে ভাবতে খেয়াল করলাম আমার চোখের কোণে পানি চলে এসেছে। বাসায় ফিরে বেশি দিন ছিলাম না, খুলনা শহরে চলে আসি। তারপর জবের জন্য প্রিপারেশন নিতে থাকি। অবশ্য ভার্সিটিতে থাকতেই অল্প অল্প করে ব্যাংক আর বিসিএসের জন্য প্রস্তুতি নিয়েছি। এবার পুরো কাজে নেমে পড়তে হবে। রাতে খালু বাসায় ফিরলে তানভীর আমাকে প্রতিদিন ফোন দিত। খালা খালু হয়তো ভাবতো আমি চলে আসায় ওর অনেক খারাপ লাগছে, তাই কিছু মনে করতো না। আমিও ওর খারাপ লাগছে ভেবে প্রতিদিন ফোন করার পরও কিছু বলতাম না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি যে আমি ওকে ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখলেও ও আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, কারণ ওকে ছোট ভাইয়া বলে ডাকলে বারণ করে, শুধু তানভীর নামেই ডাকতে বলতো। আর ক্লাস 8-এ পড়া ছেলে আস্তে আস্তে এমনভাবে কথা বলা শুরু করে যেন আমি ওর গার্লফ্রেন্ড। বিষয়টা ভালোর দিকে যাচ্ছে না দেখে আমি নিয়মিত ওর সাথে কথা বলা বাদ দিতে চাইতাম, কিন্তু ও খালা খালুর বড় আদরের ছেলে। একটুখানি মন খারাপ করে বসে থাকলেই ফোন চলে আসতো আমার ফোনে। আর ছোটবেলা থেকেই ওর মন ভালো করার ওষুধ আমি জানি, খালু খালাকে ফোন কিনে দিয়েছে। তাতে অবশ্য তানভীরেরই দখল বেশি। এতে ওর ইচ্ছে মতো যখন তখন আমাকে ফোন করে জ্বালাতে সুবিধে হতো। আমি না পারছি ওর পাগলামি সহ্য করতে, না পারছি খালা খালুকে বিষয়টা নিজে গিয়ে বলতে। এরপর একদিন আমি খালার বাসায় চলে গেলাম। তারপর তানভীরকে নিয়ে বাইরে বের হলাম। আমার উদ্দেশ্য হচ্ছে ওকে ভালো করে বোঝানো যে ও যা করছে তা ঠিক নয়। ওকে সেই শিশু পার্কে এনে ওকে জিজ্ঞেস করলাম যে ও এরকম পাগলামি কেন করছে। তারপর ও বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি ওকে ধমক দিয়ে বললাম, তোর বয়স কত? 14। আমার বয়স কত জানো? না, কত? 28, তোমার ডাবল। মিথ্যা বললাম। তুমি পড়াশুনো করো, বড় হও, দেখবি ভালো একটা মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আর তাছাড়া তোমাকে ছোটবেলা থেকে ছোট ভাইয়ের মতোই মানুষ করেছি আমি, তাই এটা হয় না। আমি অত শত বুঝি না। একটা ধমক দিলাম। চুপ! ও কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সেই 6 বছর আগের স্মৃতির কথা বলছে আমাকে। তোমার মনে আছে ছোটবেলায় তুমি বলেছিলে আমি বড় হলে তুমি আমাকে বিয়ে করবে? তখন তো দুষ্টুমি করে একটা পিচ্চির সাথে বলেছিলাম। আজ তো তুমি সেই ছোট্ট পিচ্চি নও, আজ তো তুমি বড় হয়ে গেছো। তাহলে তোমার সমস্যা কোথায়? আমি কি দেখতে খুব খারাপ? আহ, তা নয়। তুমি আমার অনেক ছোট, এখনো বাচ্চা একটা ছেলে। আমার যার সাথে বিয়ে হবে সে আমার থেকে 5-6 বছরের বড় হবে, 14 বছরের নয়। আর কয়েকটা বছর পরে তো আমি আরো বড় হব, তখন? না, এভাবে একে বোঝানো সম্ভব নয়। বয়সের দোষ বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। কি হলো, কিছু বলবে না? তোমার মাথা আর আমার মুন্ডু, চুপ করে বাসে চলো। আজ খালাকে বলবো তোমার ছেলেকে শাসন করো। অতপর তানভীর আবার কাঁদতে শুরু করলো। না,
বিষয়টি সিরিয়াসলি না নিলে আরও খারাপের দিকেই যাবে। অতপর আমি খালাকে আলাদা ডেকে বিষয়টা বললাম। খালা আগেই এরকম কিছু একটা অনুমান করেছিল, কারণ আমার কাছে ছেলেটা ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তাই হয়তো এমনিতেই পরাণ টানছে। কিন্তু আমার কাছ থেকে ব্যাপারটা শোনার পর খালা ওকে বকাঝকা করতে লাগলো। আমি খালাকে বললাম বেশি বকতে হবে না, ওকে বোঝান, আর এটা ওর বয়সের দোষ, কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এতে ওর লেখাপড়া খারাপ হয়ে গেলে তো সমস্যা। তারপর আমি তানভীরকে বললাম, ভালো করে পড়ো, বড় হও, তারপর দেখা যাবে। কিন্তু ওর শুধু একটাই কথা। তাহলে আই লাভ ইউ বলো। এরপর আমি ওকে কিছু না বলেই খুলনায় চলে আসি। মিথ্যে আশ্বাস দেওয়া ঠিক হবে না, কিন্তু না, সে বছর তানভীর 8-এ বৃত্তি পায়নি, বরং রেজাল্ট খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওর সারা দিন কাজ ছিল আমাকে ফোন করা। আর আমিও এরপর থেকে ফোন দিলে ফোন অফ করে রাখতাম। খালার নাম্বার বলে ব্ল্যাকলিস্টেও রাখতে পারতাম না। পাগলটা কেন যে বুঝতেছে না যে এটা হয় না। আর তাছাড়া আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখেছি, কোলে নিয়েছি, আদর করেছি, তাই ওকে ছোট ভাই ছাড়া অন্য দৃষ্টিতে দেখা আমার পক্ষে সম্ভব না। ওর রেজাল্ট খারাপ হওয়ার পর খালা নিজেই ফোন করে আমাকে বলল, ও তো কারোর কথা শুনছে না, পড়ছেও না, তুই কিছু একটা কর। আমি কি করব? জানি না, তবে এভাবে চলতে থাকলে তানভীর এসএসসিতে ফেল করবে, আর ওর পড়াশোনাও শেষ হয়ে যাবে। আচ্ছা খালা, আমি দেখছি কি করা যায়। তারপর সময় করে খালার বাসায় গেলাম। এরপর খালাকে আর তানভীরকে ডাকলাম, আর তানভীরকে বললাম বাধ্য হয়েই তানভীরের সাথে একটা মিথ্যে অভিনয় করতে হচ্ছে আমাকে। ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি ভালো করে পড়ালেখা করবে, আর আমাকে বেশি ফোনে চালাবে না। আমার জন্য তোমার পড়ার খুব ক্ষতি হচ্ছে। তুমি এভাবে সারাদিন ফোনে চালাতন করলে আমি কিন্তু কোনো চাকরিই পাবো না। এবার বলো রাজি? রাজি, তবে প্রতিদিন আমার সাথে একটু হলেও কথা বলবা আর আমাকে ভালোবাসবা। এখন তুমি বলো, রাজি? হ্যাঁ, আমি কিন্তু খালার কাছ থেকে প্রতিদিন খবর নিব যে তুমি ঠিকমতো স্কুলে যাচ্ছ কিনা, পড়ছো কিনা। যদি অনিয়ম দেখি তবে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, মনে থাকবে? থাকবে। অতপর তানভীর এরপর থেকে ভদ্র ছেলের মতো পড়াশোনা করতে লাগলো, আর আমিও মিথ্যে গার্লফ্রেন্ড সেজে ওর জ্বালাতন থেকে মুক্তি পেলাম। তবে প্রতিদিন ওর সাথে সকালে রাতে কথা বলতে হতো, যেন আমরা সত্যি সত্যিই প্রেম করছি। ছেলেটা আমাকে জামাই বলে ডাকতে বলতো, আমি না ডাকলে না কিসে বই পড়বে না। আমিও ওকে সন্তুষ্ট করতে ওকে জামাই বলেই ডাকতাম। ভাবলে হাসি পেত, কারণ যাকে কোলে পিঠে করে মানুষ করলাম তাকেই এভাবে জামাই বলে ডাকছি। কিন্তু কি করব, করার কিছুই নেই। এরপর 2 বছরের মধ্যেই আমি একটা সরকারি চাকুরি পেয়ে গেলাম। তানভীর তখন এসএসসি পরীক্ষা দিয়েছে। অবশ্য আমাদের মাঝে প্রেম চলছে, যদিও আমার ওর এইচএসএসসি পর্যন্ত অভিনয় করে যাওয়ার ইচ্ছে, কারণ ততদিনে ওর আবেগটা কেটে যেতে পারে, আর নতুন কেউ ওর জীবনে আসলে আমি সহজেই সরে যেতে পারবো। অতপর চাকরি পেয়েছি, খুলনাতেই একটা ব্যাংকে জব করছি। নিজের আপন ছোট বোনটা এবছর খুলনা বিএল কলেজ থেকে অনার্স শেষ করবে। ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে। নিজেদের পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানাতে হবে। আমার উপর অনেক দায়িত্ব। এভাবে আরও 2 বছর কেটে গেল। এরপর ছোট বোনের বিয়ে দিলাম, নতুন বাড়ি বানানোর কাজে হাত দিয়েছি। নিজে বিয়ে করার সময় পাইনি। অবশ্য আমার বয়স এখন 26, কারণ আমার ইচ্ছে ছিল জীবনে আমি একটা ভালো জব করব। সেজন্য বিয়ে করতে চাইনি। আর ওদিকে পাগল ছেলেটা ইন্টার পরীক্ষা দিয়েছে, ভালোই রেজাল্ট করেছে, কিন্তু সমস্যা হলো ও কোথাও অ্যাডমিশন পরীক্ষা দেবে না। কোথাও চান্স হয়ে গেলে নাকি ও আমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই তো শুধু খুলনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফর্ম তুলেছিল, আমি খুলনায় থাকি বলে। কিন্তু ওর খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, তাও ও খুলনা ছেড়ে যাবে না। আর সেজন্য ও বিএল কলেজে ভর্তি হয়েছে। আমার সাথে ও প্রায়ই দেখা করতে আসে। ও অবশ্য দৌলতপুরেই থাকে। কিন্তু আমি এখন আর আগের মতো ওর সাথে অভিনয় করি না। আর কতদিন কাজের চাপের কথা বলে এড়িয়ে যায়। তাও ছেলেটা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ও তখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে। আমার বাসা থেকে বিয়ের জন্য মা চাপ দিতে থাকে। বয়স 27 হয়ে গেছে। অবশ্য চাকরি করার জন্য আমি এখনও বিয়ে করিনি।
আর বেশি দেরি করলে ভালো ছেলে পাওয়া যাবে না। অতঃপর আমি তানভীরের সাথে দেখা করলাম বিএল কলেজ ক্যাম্পাসে। তানভীরকে বললাম, দেখো, আমাকে ভুলে যাও। আবার বিয়ের জন্য বাসায় ছেলে দেখতে বলেছি। তোমার সাথে আমার সম্ভব না। তোমাকে আমি কখনো ওই দৃষ্টিতে দেখিনি। তাহলে এই কয় বছর আমার সাথে প্রেম করলে কেন? প্রেম? আমি প্রেম করিনি। তুমি কথা শুনতে না, পড়তে না, তাই তোমাকে পড়ানোর জন্য এই অভিনয় করেছি। এরপর তানভীর কাঁদতে কাঁদতে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পাগলামি করো না তানভীর। তুমি কি সিরিয়াসলি বলছো? ট্রেন আসার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বিএল কলেজের গেটের সামনেই রেল লাইন। দেখলাম তানভীর কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে এক দৌড় দিয়ে রেল লাইনের দিকে যাচ্ছে। অতপর আমি পিছন থেকে ওর দিকেই দৌড়চ্ছি আর বলছি, যেও না, থামো, যেও না। কিন্তু ও এক দৌড়ে রেল লাইনের ট্রেন আসার দিকেই দৌড়চ্ছে। এরপর আমি ওকে আটকালাম, থাক, আর মরতে হবে না, চলো। না, আমি যাব না। আমি বেঁচে থাকবো না। না, তোমাকে বেঁচে থাকতেই হবে আমার জন্য। তুমি মিথ্যা বলছো। না, আমি সত্যি বলছি। চলো, আজই বিয়ে করব। পাঠকরা কি ভাবছেন? হঠাৎ আমার এত বছরের ভাবনা পাল্টে গেল কেন? না পাল্টে উপায় আছে। আমার জন্য ওকে তো মরতে দিতে পারি না, তাই বাধ্য হয়েই ওকে জামাই বলে গ্রহণ করতে হবে। কারণ এখন আটকাতে পারলেও পরে আবার ও আত্মহত্যা করতে পারে। অতপর আমি খালাকে ফোন দিলাম। খালা, তোমার মনে আছে 14 বছর আগে 6 বছরের এক পিচ্চি বড় হলে তাকে বিয়ে করতে বলেছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন? দোয়া করো খালা, কারণ আজ তারা বিয়ে করতে যাচ্ছে। আর খালুকেও দোয়া করতে বলো। বিয়ের পর বাসা থেকে ঘুরে বেড়াতে আসবো, কেমন? এই বলে ফোনটা কেটে দিয়ে দেখি পাগলটা এখনও কাঁদছে। এরপর তানভীর ওর কিছু বন্ধুকে ফোন করে, কলেজ থেকে নিয়ে আসলো। কারণ এখনই কাজী অফিস থেকে বিয়ে করব আমরা, আর তার জন্য সাক্ষী লাগবে। তারপর বিয়ে করে ফেললাম। এরপর আমার বাসায়ও জানিয়ে দিলাম, কারোর অমত নেই। তারপর ও আর আমি খুলনাতেই আছি। আসলে না চাইলেও কিছু কিছু পরিস্থিতি আমাদের মেনে নিতে হয়। সেদিন তানভীরকে না বিয়ে করলে সে হয়তো আত্মহত্যা করত। ছোটবেলা থেকে যার ভালো থাকার ওষুধ আমি, তাকে এভাবে মরতে দিই কী করে? বিয়ের প্রথম প্রথম একটু লজ্জা করতো আমার, কিন্তু এখন আর করে না। এখন আর মনেই হয় না যে ও আমার থেকে অনেক জুনিয়র। ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। বরং ও নিজেই হেসে বলে, আমাদের বাবু যখন বড় হবে তখন তুমি গর্ব করে বলতে পারবা যে তোদের আব্বুকেও আমি তোদের মতো কোলে করে মানুষ করেছি। ছেলেটা এখনো পাগলই রয়ে গেছে। তবে এখন ভালোই লাগে ওর পাগলামি। আর ওকে এখন আমিও খুব ভালোবাসি। কি করব? বিয়ে যখন করেছি তখন ওকে ভালোবাসবো নয়তো কাকে? যখন অফিসে থাকি তখন ওকে দেখতে খুব ইচ্ছে করে। এখন মনে হয় সারাদিন ওকে পাশে বসিয়ে রাখতে পারতাম। যে আমি ওর ভালোবাসাকে এত অবহেলা করেছি, সেই আমি আজ ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। অবশ্য নিজের জামাইয়ের প্রেমে হাবুডুবু খাওয়াই ভালো। মানুষ বদলে যায়, তবে পরিস্থিতিই মানুষকে বদলে দেয়। তাই তো সেদিনের সেই ছোট্ট পিচ্চিটাকে আজ কত সুন্দরভাবে আমার জীবনে জড়িয়ে নিয়েছি এবং বেশ সুখেই আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের এই পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।